দিনটি ছিল সোমবার ৫ আগস্ট ২০২৪। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। টানা ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। শেষ মুহূর্তে তাকে জানিয়ে দেওয়া হয় হাতে সময় মাত্র ৪৫ মিনিট। এ সময়ের মধ্যেই দেশ ছাড়তে হবে, নইলে গণভবনের দিকে এগিয়ে আসা ছাত্র জনতার মুখোমুখি হতে হবে। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন, সরকারের দমন-পীড়নে দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। শেষ পর্যন্ত এমন এক বাস্তবতা তৈরি করেছিল যেখানে আর ক্ষমতা ধরে রাখার কোনো পথই খোলা ছিল না। কিন্তু কিভাবে সেই পরিস্থিতি তৈরি হলো, কেনই বা মাত্র ৪৫ মিনিটের আলটিমেটামের মুখে পড়তে হয়েছিল শেখ হাসিনাকে? ঘটনার সূত্রপাত ধরা যায় ৩ সপ্তাহ আগে ১৪ জুলাই ২০২৪। চীন সফর শেষে গণভবনের সংবাদ সম্মেলন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক তখনই সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহালের বিরুদ্ধে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন তুঙ্গে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশেষ করে সেই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। গতি পায় নতুন আন্দোলনের। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। আন্দোলন দমনে সরকারের প্রতিটি পদক্ষেপ যেন জনরোষ আরো বাড়িয়ে তোলে। পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু, দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন, আন্দোলনের ৬ সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া, সব মিলিয়ে সংকট আরো গভীর হয়। দমন-পীড়নের মধ্যে পুলিশ ও অন্যান্য বাহিনীর অভিযানে কয়েক শতাধিক আন্দোলনকারী নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ৫ আগস্টের সকাল ছিল চরম উত্তেজনাপূর্ণ। সকাল ১০:৩০টায় গণভবনে ৩ বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে নিয়ে জরুরি বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠকে তিনি নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে প্রশাসনকে আরও কঠোর হওয়ারও নির্দেশ দেন তৎকালীন সরকার প্রধান। অন্যদিকে আইজিপি স্পষ্ট জানিয়ে দেন, বল প্রয়োগ করেও পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আগের রাত থেকেই সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন যে এই গণবিক্ষোভ আর শক্তি প্রয়োগ করে থামানো যাবে না। তবু তিনি আরও কঠোরভাবে কারফিউ কার্যকরের নির্দেশ দেন। একই সময়ে দিল্লি থেকে তার নিরাপদ প্রস্থানের বিষয়টি নিয়েও নিয়মিত যোগাযোগ চলছিল। সেনাপ্রধান শেখ হাসিনাকে জানান, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন বল প্রয়োগ করলে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং সেনাবাহিনীকেও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। তিনি পদত্যাগের পরামর্শ দেন। ছোট বোন শেখ রেহানাও বড় বোনকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন। শেষ পর্যন্ত বিদেশে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলার পর শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। তবে তিনি সময় চেয়েছিলেন ২ দিনের এবং জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণ দেওয়ার সুযোগ চান। পাশাপাশি ভারতীয় বিমানে নিরাপদে দেশ ছাড়ার অনুরোধও করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই অনুরোধ গ্রহণ করা হয়নি। এদিকে গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে, শাহবাগ ও উত্তরা থেকে বিশাল মিছিল গণভবনের দিকে এগিয়ে আসছে। তাদের পৌঁছাতে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাপ্রধান শেখ হাসিনাকে জানিয়ে দেন, ভাষণ দেওয়ার সুযোগ নেই। দেশ ছাড়ার প্রস্তুতির জন্য তার হাতে আছে মাত্র ৪৫ মিনিট। এরপর দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে পৌঁছান শেখ হাসিনা। দুপুর ২:৩০টার দিকে সামরিক বিমানে করে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। মাত্র ৪৫ মিনিটে সেই সিদ্ধান্তই শেষ করে দেয় টানা ১৬ বছরের এক শাসনের অধ্যায় এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচনা করে এক নতুন পর্ব। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।